স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH অনুপ্রবেশকারীদের জন্য কি লাল গালিচা পাততে চান, রেড কার্পেট ওয়েলকাম করতে চান, এবং তারপর অনুপ্রবেশ করে তারা শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার চাইবে? এ কেমন আইন? প্রশ্ন কে করছে বা এই পর্যবেক্ষণ কে করছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আচ্ছা, অনুপ্রবেশকারীদের নিয়ে এই পর্যবেক্ষণে কার রাগ হতে পারে? হ্যাঁ, অনুপ্রবেশকারীদের রাগ হতে পারে। তারা রেগে যেতে পারে যে আমাদের কেন আমাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আমরা অনুপ্রবেশ করব, থাকবো, খাবো, যে দেশের মানুষের যে দেশে অনুপ্রবেশ করছি তাদের ভাতের থালায় ভাগ বসাবো, কেন লোকে তাই নিয়ে কথা বলবে? তাদের রাগ হতে পারে। কিন্তু যদি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা, বড় নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ ঘনিষ্ঠ একজন নেতা, বহুদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসে উচ্চতম একটি পদ দখল করে আছেন, পদে রয়েছেন বলা ভালো, বারবার নির্বাচনে দাঁড়িয়ে বারবার জয় লাভ করেছেন সাংসদ হিসেবে, সেই কল্যাণ ব্যানার্জি যদি রেগে যান অনুপ্রবেশকারীর বিরুদ্ধে কথা বলাতে বা পর্যবেক্ষণ দেওয়াতে, তাহলে তো প্রশ্ন উঠছেই অনুপ্রবেশকারীদের কিসের এত টান, ভালোবাসা? কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবারও একই কাজ করেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কদর্য ভাষায়, অশ্লীলভাবে, নোংরাভাবে এবং অসভ্যভাবে আক্রমণ করেছেন। প্রশ্ন উঠছে, কল্যাণ ব্যানার্জিরা এত সাহস পান কোথা থেকে? এরপর কি ব্যবস্থা নেওয়া উচিত তাদের বিরুদ্ধে? প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। My spine is so straight. সেই ট্র্যাডিশন সমানে চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অপরিসীম দুঃসাহসে অপমানের ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছেন। এবার তো দেশের প্রধান বিচারপতিকেই অপমান। उनका टिप्पणी का जवाब देना हमारा शोभा नहीं मिलता है। चीफ जस्टिस ऑफ इंडिया है, लेकिन हम एक बात बोलूं, जो सब जज को कोई लूज कमेंट करना नहीं चाहिए। पहले जो था हमारा इंडियन जुडिशियरी में, जज लोग कम बात करते थे और जजमेंट के जो बोलना है वो बोलते थे। आजकल जज लोग ज्यादा बात करते हैं टीआरपी बढ़ाने के लिए, जजमेंट नहीं देते हैं। ভাবুন একবার, কি দুঃসাহস! বিচার ব্যবস্থাকে অনায়াসে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। ভোট ব্যাংকের ভাঙন যে ভয়ঙ্কর তা টের পাওয়া যায় তৃণমূলের কুশীলবদের এই লাভ ঝাঁপ দেখলেই। কেন হঠাৎ প্রধান বিচারপতিকে টার্গেট? কারণ যে অনুপ্রবেশের ভোট ব্যাংকে গেল রব উঠেছে কল্যাণের দলের অন্দরে, সেই ভোট ব্যাংক পোষার জন্য একেবারে 82 সিক্কার থাপ্পড় কষিয়েছেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। বেজায় রেগে তার প্রশ্ন, অনুপ্রবেশকারীদের জন্য লাল গালিচা পাততে চান? প্রথমে চোরা পথে ঢুকেছে এদেশে, তারপর খাদ্য, বাসস্থান, শিক্ষার অধিকার চাইবে? এইভাবে আইনের সীমা বাড়াতে হবে? ব্যাস, আগুনে ঘি পড়েছে। কারণ কল্যাণের দলের এক কথায় লাইফ লাইন এই অনুপ্রবেশ ভোট, কিন্তু রাজনৈতিকভাবে মোকাবিলা করবে এমন সৎসাহস দুর্নীতিতে মোড়া তৃণমূলে কই? অগত্যা কদর্যতাই হাতিয়ার। पूरा टेंडेंसी बदल गया। आजकल जज लोग ज्यादा बात करते हैं टीआरपी बढ़ाने के लिए, जजमेंट नहीं देते हैं। একা কল্যাণ নন, তৃণমূলে এহেন কদর্যতার উদাহরণ ভুরি ভুরি। রাষ্ট্রপতি থেকে দেশের প্রধান বিচারপতিকে এহেন কদর্য আক্রমণের সাহস কল্যাণরা পান কোথা থেকে? কর্কটের মতো কদর্যতা কোন অনুপ্রেরণা থেকে? আজ কিশলয়ের অগ্নিবাণে তারই উত্তর খুঁজবো আমরা। রিপাবলিক বাংলা। আসুন উত্তর খুঁজি। কল্যাণ ব্যানার্জি যখন ভাইস প্রেসিডেন্টকে কদর্য ভাষা এবং অশ্লীল অঙ্গভঙ্গি করেন এবং একদম দেশের
একদম ক্যাপিটালে দাঁড়িয়ে সেই অঙ্গভঙ্গি করে গোটা দেশের সামনে হাসির পাত্র হন, অথবা তৃণমূলের অখিলগিরি যখন দেশের প্রেসিডেন্টকে আক্রমণ করেন কদর্য ভাষায়, এই সাহস কোথা থেকে আসে? এটা তো একটা প্রশ্ন হলো। তার চেয়েও বড় প্রশ্ন, অনুপ্রবেশকারীর বিরুদ্ধে পর্যবেক্ষণ যখন দিচ্ছেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এত রাগ হচ্ছে কেন? যখন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বলছেন যে অনুপ্রবেশকারীদের জন্য কি লাল গালিচা পাততে হবে, রেড কার্পেট ওয়েলকাম করতে হবে, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এটা নাকি লুজ কমেন্ট। তার এত বড় দুঃসাহস হয় কোথা থেকে? আচ্ছা, দুঃসাহস নয় হলেও দুঃসাহসটা হয় কার অনুপ্রেরণায়? আমরা জানি বেশ বিশেষ কারুর একজনের অনুপ্রেরণায় চিড়িয়াখানায় সিংহের শাবক হয়, কিন্তু অনুপ্রেরণা চুইয়ে পড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এতটাই অনুপ্রাণিত করছে একদম শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে তিনি বলছেন তিনি নাকি টিআরপির জন্য বেশি কথা বলেন। এই দুঃসাহস এবং অনুপ্রবেশকারীদের জন্য এই চরম প্রেম, পরম প্রেম কেন? আজকে কিশোলার অগ্নিবাণে প্রশ্ন করব। কিশোলার অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকে হাই ভোল্টেজ ডিবেট শুরু করব। ভোট ব্যাংকের অকল্যাণ, তাই বিচারে খাপ্পা কল্যাণ। ভোট ব্যাংক তো পালিয়ে যাচ্ছে, অনুপ্রবেশকারীরা পালাচ্ছে, তাদেরকে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, এবং দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বলছেন যে অনুপ্রবেশকারীদের জন্য লাল কার্পেট পাতা হবে না, আমাদের খাদ্য বাসস্থান এবং অন্নে তারা ভাগ বসাবে না। তাই কি বিচারে খাপ্পা হয়ে গিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? আসুন উত্তর খুঁজে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, কিশোলার অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের 1 নম্বর শোতে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, সজল ঘোষ বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, নবনীতা চ্যাটার্জি আইনজীবী রয়েছেন, এবং শর্মা ব্যানার্জি রয়েছেন ইউটিউবার, এবং আমার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল আইনজীবী। আমি প্রথমে প্রিয়াঙ্কা ম্যাডামের কাছে একবার যেতে চাই আইনটা বুঝে নিতে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, তিনি বলছেন প্রধান বিচারপতি লুজ কমেন্ট করছেন, তিনি বলছেন যে বেশি কথা বলা মানায় না, তিনি বলছেন যে বেশি টিআরপির জন্য সব করা হচ্ছে। অনুপ্রবেশকারীদের জন্য প্রেমের কথায় পরে আসছি ম্যাম, এই ভয়ঙ্কর কদর্য আক্রমণের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো বিধান কি এদেশের আইনে আছে? বলুন। দেখুন, আমরা এই ধরনের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় অনেকবার শুনেছি, বুঝতেও পারি যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা খুব একটা স্ট্রং না, হয়তো কোথায় থেকে ভুয়া ডিগ্রি নিয়ে এসেছেন, কিন্তু তবে আমরা বুঝতে পারি যে মানে দেখুন, একটা এডুকেটেড মানুষ যখন কথা বলে সেটা বোঝা যায়, আর একটা আনএডুকেটেড মানুষ যখন কথা বলে সেটাও বোঝা যায়। কিন্তু কল্যাণদার জন্য মানে এই কথাটা আজকে শুনেই দুঃখ লাগছে। সেটা বলে না যে মানে যেই ধরনের জায়গায় মানুষ থাকে সেই ধরনেরই আচরণ হয়ে যায়, সেই জন্য বলা হয় যে কোয়লা কা কোঠরি মে জানে সে কালিক লাগতা হ্যায়। ওই অবস্থা আমার মনে হচ্ছে এখন কল্যাণদার হয়ে গেছে, যে যেরকম দলে আছে সেই আশপাশে যা মানে পরিবেশ আছে সেটা ওনার কথাই আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি। না হলে একজন আইনজীবী হওয়ার পরে উনি কি করে জুডিশিয়াল সিস্টেমকে আন্ডারমাইন করেন, উনি কি করে চিফ জাস্টিসের আগেনস্টে এই ধরনের ভাষার প্রয়োগ করেন। দেখুন, সবাই বুঝতে পারছে যে কাদের ব্যথা হচ্ছে, সবাই বুঝতে পারছে যে কে কাকে প্লিজ করতে চাচ্ছে, আর টিআরপি কারা চাইছে না চাইছে এটাও বোঝা যাচ্ছে। আজকে এই অনুপ্রবেশকারীরা যারা এখান থেকে মানে পালিয়ে যাচ্ছে বলুন, বা যাদেরকে এখান থেকে মানে বের করা হবে, তাদের জন্য এত ব্যথা কাদের হচ্ছে? আপনি বলেন যে সোশ্যাল সার্ভিস বা কি বলে হিউম্যানিটিয়ান গ্রাউন্ডে যদি বলছেন যে মানে একজনকে এরকম দেশ থেকে বের করে দেবেন, ইয়ে করে দেবেন, তো হিউম্যানিটি কার সঙ্গে দেখাবেন? যাদের এখানে পাওনার কথা আছে তাদের দেখাবেন। আর যদি আপনাকে সোশ্যাল কজ করতে হয় বা কিছু করতে হয়, তাহলে গরিব তো প্রচুর আছে। কল্যাণ ব্যানার্জির বাড়ি কালীঘাটে আছে, একটু বেরিয়ে রাস্তায় এসে দেখুন কি করে পশ্চিমবঙ্গের বাঙালি, তারাও গরিব আছে, তাদেরও দরকার আছে এই ধরনের সোশ্যাল সার্ভিসের। অনুপ্রবেশকারীদের জন্য কি সোশ্যাল সার্ভিস? অনুপ্রবেশকারীদের জন্য কি সোশ্যাল সার্ভিস? এদেরকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করা উচিত। আমি বলছি কেন একবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রোহিঙ্গিয়ারা কি মানুষ নেই? দিস ওয়াজ মমতা ব্যানার্জি স্টেটমেন্ট। কেন উনি সরকারে আসার পরে এই কথাটা বলছেন, কিন্তু যখন সরকারে ছিলেন না তার আগে ওনার গলার কথা আলাদা ছিল। তখনই উনি বলতেন সিপিএম বলে কি বের করতে হবে রোহিঙ্গিয়াদের, আর তারপরে সরকারে আসার পরে বলছেন যে রোহিঙ্গিয়ারাও হিউম্যান আছেন।
তো এই হিউম্যানিটি যদি দেখাতে হয় তাহলে এই ভারতবর্ষে আপনি দেখাতে পারবেন না। কেন? এখানে যারা জন্মেছে, যারা থাকছে, তাদের রাইট আছে ভাই। ঠিক, আমি আসছি ম্যাম আবার আপনার কাছে। মণিশঙ্কর চ্যাটার্জি, তিনি নিজেও আইনজীবী, তিনি হয়তো এর গ্রেভনেসটা বুঝতে পারছেন। মণিশঙ্কর বাবু, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বা অনুপ্রবেশকারীদের নিয়ে যখন পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন অনুপ্রবেশকারীদের জন্য কি লাল গালিচা পাততে চান? প্রথমে চোরা পথে ঢুকেছে এদেশে, তারপর খাদ্য, বাসস্থান, শিক্ষার অধিকার চাইবে, এভাবে কিভাবে আইনের সীমা বাড়তে পারে? এখানে কোথায় লুজ কমেন্ট? এর মধ্যে কোথায় লুজ কমেন্ট মনে হচ্ছে? কেন টিআরপির কথা উঠে আসছে? কোথায় টিআরপি আছে? দেশের মানুষের কথা বলছেন প্রধান বিচারপতি। আপনি আইনজীবী স্যার, আপনাকে আমার প্রশ্ন হচ্ছে, আইনজীবী হিসেবে বলুন স্যার, দেশের প্রধান বিচারপতিকে এই কদর্য ভাষায় আক্রমণ করা শুধুমাত্র অনুপ্রবেশকারীদের প্রেমের কারণে ভোট ব্যাংক হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুপ্রেরণায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়? বলুন স্যার। দেখুন, আজকে কল্যাণদান নিয়ে আলোচনাটা হচ্ছে শুধুমাত্র একটাই কারণে, কারণ আমাদের একটা ধারণা আছে সবারই মনেই যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা বিচার ব্যবস্থার উপর কোনো রকম মানে বিবাদ বা আক্রমণ বা তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, সেই নিয়ে এই আলোচনাটা অনুষ্ঠিত হচ্ছে। এখন তুমি চাইলে যে প্রিয়াঙ্কা টিবরিয়াল যিনি আইনজীবী আছেন তার কাছে কিছু আইনের ব্যাখ্যা চাইতে, সেটা না বলে উনি অনেক রকম অন্য কিছু বললো, পলিটিক্যাল স্পিচ দিতেই পারে, তিনি একজন পলিটিক্যাল পার্সন, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, সেটা বলতে পারে। আমি আইনের কথাটা বলছি। এই কথাটা দেখুন, আমি তৃণমূল কংগ্রেস আমি বলছি যে দেখুন, তৃণমূলকে কেউ সমর্থন করা মানে এরকম নয় যে তৃণমূলের কেউ আক্রমণ করবে বিচার ব্যবস্থার প্রতি বা যে কোনো গণতন্ত্রে যেখানে করা উচিত নয় তার প্রতি, তার বিরুদ্ধে কথা বলবে না। কিন্তু কোনো সময় দেখা যায় যে সেটা অপ্রিয় সত্য কথা হয়ে যায়। কেন বলছি? দেখুন, গণতন্ত্রে বা আর্টিকেল 50 যদি আমি দেখি, তাহলে লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, এই তিনটে তো পিলার। তাতে কি হয়, লেজিসলেটিভ একটা ল এনফোর্স করে, এক্সিকিউটিভ কি করে লটাকে ইন্টারপ্রিট করে এবং জুডিশিয়ারি সেই লটাকে ইন্টারপ্রিট করে। তার মানে কোনো সময়, আরে চুপ করুন না, আপনার কথা হয়েছে তো, অনেক কথা হয়েছে তো, আপনার থেকে পলিটিক্যাল সায়েন্স শেখাতে আবার সেই একই রকম কথা বলতে চাই, বলে নিন। আচ্ছা, আপনি শেষ করে নিন, আপনি শেষ করে নিন, তারপর আমি বলবো চুপ করবেন। আমি বলবো চুপ করবেন, আপনি শেষ করে নিন। আমি বললাম তো এখানে আপনার দলে একজন মন্ত্রী, আপনার দলে একজন মেম্বার অফ পার্লামেন্ট কি করে জুডিশিয়ারিকে আন্ডারমাইন করে সেটা বোঝান। সেটা বোঝাচ্ছি আমি। প্রিয়াঙ্কা, আমি আসছি আবার। মণিশঙ্কর বাবু, আমাকে বলুন লুজ কমেন্ট কোথায় আছে? অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পর্যবেক্ষণ দিলে লুজ কমেন্ট কেন? আপনি আমায় বোঝান। বলতে গেলে প্রশ্নের উত্তরটা যারা পলিটিক্যাল লিডাররা দেবেন তারা ওই জায়গা থেকে দেবেন, আমি সেই জায়গা থেকে দেবো না। আমি বলছি যে আর্টিকেল 50 যে আমি কথা বলছিলাম, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, প্রধান বিচারপতিকে কেন কল্যাণ ব্যানার্জি আক্রমণ করলেন এবং কোন দুঃসাহসে আমাকে বোঝান স্যার। কাজ আলাদা, তিনটের কাজ আলাদা। কোনো সময় আমরা দেখেছি বিভিন্ন বিতর্ক হয় এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন সিনিয়র অ্যাডভোকেট তারা বিতর্কে অংশগ্রহণ করেন। কোনো সময় যে জুডিশিয়ারি, লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যামালগামেট হয়ে যায়, ফলে বোঝে না কোনটা। জেনারেলাইজ কথা বলছেন। আমি বলছি জেনারেলাইজ কথা কেন বলছি? আমি স্পেসিফিক ভাবে একটা প্রশ্ন করছি। প্রতিদিন অমুক জাজ অমুককে ধুইয়ে দিল, অমুক জাজ ওকে গোবর মাখিয়ে দিল, এই করে যে ইউটিউব। প্রিয়াঙ্কা, আবার আসি প্রিয়াঙ্কা, আমি আসি প্রিয়াঙ্কা ম্যাডাম, আসি আপনার কাছে। না, এক সেকেন্ড মণিশঙ্কর দা, প্রিয়াঙ্কা দিয়ে আসি আপনার কাছে। আমি আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন করছি, আপনি উত্তর দিতে পারছেন না। যে পোস্টপোল ভায়োলেশন, তারপরে উনি কল্যাণ বাবু কেন এই কথা, আপনি আমার উত্তরটা দিন। কল্যাণ বাবু দেশের প্রধান বিচারপতিকে কদর্য ভাষায় আক্রমণ করছেন। এর আগে তিনি ভাইস প্রেসিডেন্টকে আক্রমণ করেছিলেন, তার আগে অখিলগিরি প্রেসিডেন্টকে আক্রমণ করেছিলেন। এই ট্র্যাডিশনটা কোথা থেকে আসছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা কোথা থেকে আসছে? এটা অভিজিৎ গাঙ্গুলির থেকে আসছে। পরে বোঝা গেছে যিনি বিজেপিতে ভোটে দাঁড়াবেন তিনি জাজ ব্যানার্জি আজকে এটা হয়েছে বলছেন প্রধান বিচারপতি টিআরপি খাচ্ছেন, এটা অভিজিৎ গাঙ্গুলি থেকে এসেছে। আপনি ইউটিউবে কথাগুলো বলুন না, আপনি বলবেন না প্রতিদিন ইউটিউবে। আমরা যখন মামলা করতে যাই, আমি যদি হেরেও যাই, আমি ভাবি একটা জজ অর্ডার দিল, আমি হারলাম না, একজন হারলো একজন জিতলো, তার মানে জজ একটা আদেশ দিল। কিন্তু সেইটাকে নিয়ে ইউটিউবে যখন প্রতিদিন সারাক্ষণ যখন রাগ হয়েছে সজল দা, বুঝলাম। আমি প্রিয়াঙ্কা আসি এক মিনিট। সজল দা, ও আচ্ছা বুঝেছি। মণিশঙ্কর বাবু বলছেন যে যেহেতু বিভিন্ন রায়ের পরে যখন থাপ্পড় খেতে হয় তৃণমূলকে, তখন ইউটিউব
ইউটিউবে কেন লেখা হয় যে জাজ ধুইয়ে দিল, তাই জন্য আজকে কল্যাণ ব্যানার্জি প্রতিশোধ নিয়েছেন। আমি উত্তরটা দিয়ে নিই। আচ্ছা একটা লাইন আমি বলছি, কল্যাণ ব্যানার্জি যদি এরকম কথা বলে এবং তার বিরুদ্ধে যদি কোনো কিছু পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ধরা যাবে যে এই কথাটা কোনো ভুল নয়। আমার প্রশ্ন হচ্ছে, অনুপ্রবেশকারীদের প্রেম এতটাই উথলে পড়ছে যে প্রধান বিচারপতিকে অবধি ছাড়বো না, এটাই দেশের ট্র্যাডিশন হতে পারে। সজল ঘোষ, আমি আসছি প্রিয়াঙ্কা দি এবং এর কাছে নবনীতার কাছে আবার। বলুন স্যার। আমি আইনের ছাত্র নয়, আইনজীবী নয়, আমি আইনের কথা বলতে পারবো না, কিন্তু আমরা কিছু ট্র্যাডিশন মানি। আমরা যে ট্র্যাডিশন মানি যে আমরা বিচারপতিদের বিচার ব্যবস্থা বিরুদ্ধে যদি কিছু বলার থাকে সেটা বিচার ব্যবস্থার ভেতরে ঢুকে বলবো, সেটা এরম টিভি ক্যামেরার সামনে রাজপথে দাঁড়িয়ে মাইক নিয়ে আমরা কখনো বলবো না। এটা একটা ট্র্যাডিশন, আমি এর আইনি ব্যাখ্যা বলতে পারবো না। হতে পারে যে এর আগে কি ইতিহাসে এরম ধরনের ঘটনা ঘটেনি? অনেক ঘটেছে। হ্যাঁ, এর আগে সিপিএম বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা। এছাড়া আমরা দেখেছি কখনো বিচারপতিদের ফ্যামিলির লোকজনকে দেশ বিদেশে টেলিফোন করে শাসানো হয়েছে। আমরা দেখেছি বিচারপতিদের বাড়ির সামনে পোস্টার মারা হয়েছে। আপনি বললেন অভিজিৎ গাঙ্গুলি, তিনি বিজেপিতে জয়েন করেছেন। আমি আপনাকে বলি, হাইকোর্টের প্রধান বিচারপতি নূরে আলম চৌধুরী তৃণমূলের মন্ত্রী হয়েছিলেন এই টেনিওরে। আরে অ্যাক্টিংও তো ছিলেন। আর চলুন, বিচারপতি ছিলেন, অ্যাক্টিং ছিলেন। রঞ্জন গগৈটা বললেন, আপনার সঙ্গে কথা বললেন না বললেন তো, আপনার সঙ্গে কথা বললেন। ভবানীপুরে হেরেছেন। আচ্ছা, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল কেন? কারণ তিনি নন্দীগ্রামে হেরেছেন। যারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের হারজিত থাকে, আর যাদের নির্বাচনে অংশগ্রহণ করার জায়গা নেই অথচ টিভিতে তাদের দালালি করে, তাদের প্রতি করুণা ছাড়া কি থাকতে পারে? কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে স্ট্র্যাটেজি, এটা আজ থেকে নয়। বুদ্ধদেব বাবুর আমরা চিরকাল তার রাজনীতির বিরোধী ছিলাম, কিন্তু এই বুদ্ধদেব বাবু নন্দনে বসে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করেন, মদ খান, হ্যাঁ এ খান গেজা খান, এই জাতীয় কথা বলেছিলেন যিনি, তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইনি ধনকর সাহেবকে পার্লামেন্টের বাইরে মিমিক্রি করেছিলেন। ইনি হাউসের ভেতরে চু কিট 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 করে হাউসের অমর্যাদা করেছিলেন। ইনি এই ওয়াকআপ নিয়ে আলোচনায় গ্লাস ভেঙে অভিজিৎ গাঙ্গুলিকে মারতে গিয়ে নিজে আহত হয়েছিলেন। এই লোকটার মানসিক বিকৃতি হয়েছে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বিভিন্নভাবে বোধহয় রাজ্যপালের উদ্দেশ্যে বা শুভেন্দুবাবুর তো বাপমা তোলে, এত নোংরা চরিত্রের লোক, এত নোংরা চরিত্রের শুভেন্দুবাবুকে তার বাপমা তুলে অবধি নোংরা কথা বলে। এবং গত কয়েকদিন আগে এমন অঙ্গভঙ্গি করেছিল, তখনই আমার দেখে মনে হয়েছিল এই লোকটার মানসিক বিকৃতি হয়েছে। আমরা বলছি ছোটবেলায় না আমি দেখেছিলাম পাড়ায় কুকুর ধরার গাড়ি আসতো, হ্যাঁ কুকুরকে সাঁড়াশি দিয়ে ধরে নিয়ে যেত। না বিশেষ করে নি, এখন সেই অবস্থায় পৌঁছেছে, ওকে ওইভাবে সাঁড়াশি দিয়ে ধরতে হবে। পর্যবেক্ষণ দিলে ওনার গাজারা কেন স্যার? মানে অনুপ্রবেশকারী কি ওনার জামাই? মানে আমি এইটাই তো প্রশ্ন। একজন ভারতবাসী হয়ে, একজন ভারতীয় হয়ে, একজন ভারতবাসী হয়ে যদি অনুপ্রবেশকারীদের সমর্থন করেন, তা সে আর যাই হোক, সে কখনো রাষ্ট্রবাদী হতে পারে না, সে রাষ্ট্রদ্রোহী। সে ভারতবর্ষের তার প্রেম থাকতে পারে না, তার প্রেম অন্য কোনো দেশের প্রতি, অন্য কোনো ধর্মের প্রতি থাকতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের লোককে আইনের কি ব্যবস্থা হবে জানি না, আইনের কোনো বিচার হয় কি হয় না আমার জানা নেই, কিন্তু এই ধরনের লোকের বিচার কিন্তু পাড়ায় হবে, গাছতলায় হবে, ল্যাম্পপোস্টের নিচে হবে। কেউ চিরস্থায়ী নয়, তাই কেউ চিরস্থায়ী নয়। একদিন ব্রিটিশ ভাবতো যে তাদের পতাকা থেকে সূর্য অস্ত যায় না। আমরা একদিন ছোটবেলায় ভাবতাম সিপিএম বিহীন বাংলা দেখবো কিনা, সেই সিপিএম শূন্য বাংলা দেখতে পাচ্ছি আজকে। ঠিক সেরকম ভাবে তৃণমূলকেও মাথায় রাখতে হবে যে সময় কাহারও চিরদিন সমান নাহি যায়। এই লাইনটা যদি মনে রাখে তাহলে কল্যাণ ব্যানার্জির ভবিষ্যৎটা ভালো হবে। আমি কল্যাণ ব্যানার্জির ভবিষ্যতের কথা যখন আপনি বলছেন সজলদা, আমি কল্যাণ ব্যানার্জির অতীতে যাই একটু, ভবিষ্যৎটা পরে আলোচনা করবো, আগে অতীতটা দেখে নি কল্যাণ ব্যানার্জি অতীতেও অনেক কর্মকাণ্ড করেছেন এবং মানুষকে চমৎকৃত করেছেন, মানুষ ওনাকে বাহবা দিয়েছেন কারণ ইনি পার্লামেন্টে দাঁড়িয়ে চুপ কিট 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 খেলেছেন। আর কি করেছেন কল্যাণ ব্যানার্জির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার আগে ওনার অতীত দেখুন। Mr. Nariman is not a good lawyer. How many cases you know? I've done in Supreme Court.
must understand. My spine is so straight. Only to say Narendra Modi. Understand it. My spine is very straight. I'm an arrogant man. No one can tell this. There's no law and order. No. সন্মাদা, এটা ট্র্যাডিশন, এটা সিস্টেম, এটাই ওদের সংস্কৃতি, মানে তৃণমূল দলের সংস্কৃতি কি এটা? কারণ শাস্তি হয় না, কেউ কিছু বলে না, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যাকে খুশি যা খুশি বলা যায়, অসভ্যতা করা যায়। তুমি কিশোর, আমি প্রথমে একটা কথা বলি। প্রথম যেটা কথাটা আমার যেটা মনে হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকে তোমরা টকশো করছো কেন? কারণটা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্যটা রেখেছেন। প্রশ্নটা হচ্ছে যে যখন পুলিশের চাকরি বিক্রি নিয়ে অভিযোগ উঠছে, পুলিশের কনস্টেবল সিভিক ভলান্টিয়াররা পুলিশের চাকরি বিক্রি করছে বলে ক্যাম্প খুলে বসছে, রাত্রে তাঁবু খাটিয়ে বসছে, পঞ্চায়েত জলের গাড়ি পাঠাচ্ছে, সেইটা নিয়ে টকশো না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে টকশো করতে হচ্ছে। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন, মিডিয়া স্পেস বাইং এর এটা একটা মানে চতুরতা, আমি এটাকে এভাবে দেখি। এক দ্বিতীয়ত আমি যে কথাটা বলবো যে আলটিমেটলি মিডিয়া তো সমালোচনা করছে, তাও সব মিডিয়া না, তোমাদের মতো দায়িত্বশীল মিডিয়ারা এটাকে সমালোচনা করছে, এটাকে কাটাছাড়া করছে, কথা বলছো। কিন্তু বলো তো, আমি বলছি জুডিশিয়ারি কি ভূমিকা, জুডিশিয়ারি কেন ব্যবস্থা নেয় না? প্রথম আমি একটু জাস্ট মনে করিয়ে দিই কিশোর, যখন হলদিয়ার একটা সভা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জুডিশিয়ারি সম্বন্ধে কুৎসিত কথাবার্তা বলেছিলেন, তখন কলকাতা হাইকোর্টে যারা আইনজীবী এখানে প্রিয়াঙ্কা দিয়ে আছেন জানেন যে সেখানে একটা মামলা হয়েছিল জাস্টিস সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে। সেখানে জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য মামলাটা রিজেক্ট করে দিয়েছেন অন দিস গ্রাউন্ড যে জুডিশিয়ারি অত অপলকা জিনিস নয় যে কেউ সমালোচনা করলেই সঙ্গে সঙ্গে বিষয়টা জুডিশিয়ারি মান সম্মান চলে যাবে। এই যে মার্জনা করা, এটাই আলটিমেটলি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকজনকে বাড়ার সুযোগটা দেয়। তোমার মনে আছে পিজি হসপিটালের সামনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জুডিশিয়ারিকে কলকাতা হাইকোর্টকে কি ভাষায় আক্রমণ করেছেন? কদর্য ভাষা। তারপর জুডিশিয়ারি কোনো ব্যবস্থা নিয়েছেন? রাজাশেখর মান্তার ঘরের সামনে বসে পড়া, তার বাড়ির সামনে পোস্টার মারা, যা ঘটনা ঘটেছে, জুডিশিয়ারি কি ব্যবস্থা নিয়েছে? জাস্টিস বিশ্বজিৎ বসুর ছবি মাটিতে রেখে জুতো দিয়ে পিষে থুতু ফেলা হয়েছিল। জুডিশিয়ারি কি ব্যবস্থা নিয়েছে? দিনের পর দিন জুডিশিয়ারি ক্ষমা করেছে। আর এই ক্ষমার সুযোগে মনে রাখতে হবে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ নন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় 5 বারের নির্বাচিত একজন সাংসদ, ফলত একজন পার্লামেন্টেরিয়ান। যখন চিফ জাস্টিসের সমালোচনা করেন, এই ভাষায় সমালোচনা করেন, তখন সেটা গরিত অপরাধ হিসেবে ট্রিটেড হয়। আমি আরেকটা কথা এখানে অ্যাড করবো। আচ্ছা বলতো, জগদীপ ধনখড় যিনি উপরাষ্ট্রপতি ছিলেন, তার বডি ল্যাঙ্গুয়েজে কিছু স্পেশালিটি ছিল, এবং সেই বডি ল্যাঙ্গুয়েজকে মিমিক্রি করে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে ওই কদর্য আক্রমণ করলেন, তার কি শাস্তি হয়েছে? অবশ্য এখানে এক্ষেত্রে প্রশ্ন এসে যায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো নিমিত্ত মাত্র। তো মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ মিনার ময়দানে দাঁড়িয়ে মনমোহন সিং যাদের সঙ্গে যার মন্ত্রিসভা তিনি সদস্য ছিলেন, তাকে কি ভাষায়, কি কদর্য ভাষায় তার গলাটাকে নকল করেছিলেন, মনে আছে? ভুলে যাব? একটু তোমরা পুরনো অডিও খুলে দেখো কি কদর্য ভাষা আক্রমণ করেছেন। ফলে সেখানে তো একজন প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। প্রশ্নটা হচ্ছে এখানে জুডিশিয়ারিকে আক্রমণ করা। তিনি প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপতি, তিনি উপরাষ্ট্রপতি, তিনি রাজ্যপাল, তিনি জুডিশিয়ারি, ফলত সবকিছুর ঊর্ধ্বে তিনি। ফলত তার অধীনে এই কল্যাণরা এই লেভেলে বিচরণ করবেন। আমি এখানে মণিশঙ্কর তাকে বলবো, মণিশঙ্কর অত্যন্ত সেন্সিবল একজন লোক। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিতভাবে ডিফেন্ড করছেন না, ডিফেন্ড করতে হচ্ছে, কারণ তিনি তৃণমূলকে সমর্থন করেন বলে। যে রাজনৈতিক দলই জুডিশিয়ারিকে আক্রমণ করে, আলটিমেটলি দিনের শেষে বুঝতে হবে যে এন্টায়ারলি আমাদের সাংবিধানিক স্ট্রাকচারটা কিন্তু আহত হচ্ছে। এরপরে কেউ সাধারণ মানুষ, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ভাষায় কথা বলছেন, সাধারণ মানুষ যদি কোনো বিচারপতির রায় পছন্দ না হয়, বেরিয়ে এসে যদি এই ভাষায় আক্রমণ করেন, এই ভাষায় কথা বলেন, তাকে তো ঘাট ধরে জেলে ঢুকিয়ে দেওয়া। আমি নবনীতার কাছে একদম 10 সেকেন্ডসে উত্তর।
না না নবনীতা আসছি মণিশঙ্করদার কাছে ছোট উত্তর নিয়ে, উনি মণিশঙ্করদাকে ডাইরেক্টলি বলছেন। আসছি যে জুডিশিয়ারির দুর্বলতাগুলো কোনখানে থাকে। এই যে একটা লোক বলল, আমরা সবাই সমালোচনা করছি, তো আমি একটা দলকে সমর্থন করলো, কল্যাণদা জুডিশিয়াল প্রতি যে কথাগুলো বলেছে তাকে তো আমি সম্মান করি না, কিন্তু তার বিরুদ্ধে যদি অ্যাকশন সুমোটো না নেয়, যে কোর্ট করলো সজল ঘোষ যে লালা বাংলা ছেড়ে পারে, সুমোটো এটাকে স্টেপ নিয়েছিল হাইকোর্ট, তাহলে সেই স্টেপগুলো যদি না নেয় আলটিমেটলি ইন্টেলিজেন্স দেওয়া। আচ্ছা আমি এবার করছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের সাংসদের বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছেন স্যার? বৈঠক করে বুঝলাম, তখন সে প্রধান বিচারপতি বুঝলাম, যতক্ষণ না অ্যাকশন না হবে ততক্ষণ কল্যাণ ব্যানার্জি যেরকম করে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা। বুঝলাম, একটা ব্রেকিং নিউজ আসছে, সারা জীবন থাকবে। বুঝলাম, রঞ্জন গগৈ বুঝলাম, অ্যাকশন না নিলে এরকম অপমান চালাতে থাকবেন কল্যাণ ব্যানার্জি, স্পষ্ট করলেন মণিশঙ্কর বাবু। একটা ব্রেকিং নিউজ আসছে, আমি নবনীতার কাছে যাওয়ার আগে হাইকোর্টের ক্লাবের ভোটে হার তৃণমূলের, গতকাল এই হার হয়েছে, তারপর আপডেট আছে। হারের জেরে সাসপেন্ড প্রাক্তন কনভেনার, তৃণমূল লিগাল সেলের প্রাক্তন কনভেনার তরুণ চ্যাটার্জিকে সাসপেন্ড করা হলো। দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করলেন চন্দ্রিমা ভট্টাচার্য, লিগাল সেলের চেয়ারপারসন চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থাৎ হাইকোর্টের ক্লাবে হার তৃণমূলের, তার ফলে সাসপেন্ড করে দেওয়া হলো প্রাক্তন কনভেনারকে। লিগাল সেলের প্রাক্তন কনভেনার তরুণ চ্যাটার্জিকে সাসপেন্ড করলো তৃণমূল, চন্দ্রিমা ভট্টাচার্য করেছে। নিজের দলের লোকেদের প্রতি ভরসা নেই। এনিওয়ে আমি আসি না, আমি নবনীতার কাছে যাবো। নবনীতা, এই হার হচ্ছে একদিকে হাইকোর্টে, অন্যদিকে হার হচ্ছে বিভিন্ন, আমরা দেখেছি সমবায় নির্বাচনে মানুষের ভোট হারাচ্ছে, তাই জন্য তারপর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কথা বলছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি পর্যবেক্ষণ দিয়েছেন। এত কিছু তো মেনে নেওয়া যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না, তাই জন্য এই কদর্যতা। উত্তর দাও। আমার মনে হয় কল্যাণ ব্যানার্জিকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। উনি এতটাও ইম্পর্টেন্স আমার কাছে পান না। হি ইজ জাস্ট আ লেস ইম্পর্টেন্ট পারসন। অন্তত আমার টেক্সট বুকে ওনাকে আমি এতটাও ইম্পর্টেন্স দিই না যে ওনাকে নিয়ে আমাকে আজকে বসে কথা বলতে হবে। শুধু একটাই কথা আমি বলবো, যেহেতু বলতে হবে তাই, আপনার যদি ধক থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি মনে হয় যে প্রধান বিচারপতি কোনো ভুল করেছেন বা কোনো কিছু করেছেন, তাহলে আপনি না বরং একটা মামলা করে দিন ওনার এগেনস্টে। আমার মনে হয় সেটাই যথোপযুক্ত বিষয় হবে। এই যে যেগুলো করছেন না, এগুলোতে আপনাকে নিয়ে লোকজন হাসছে, আপনাকে লোকজন জোকার মনে করছে। তাই নিজের সম্মানটা বাঁচিয়ে রেখে মানে কেটে পড়ুন। আপনি একজন সিনিয়র কাউন্সিল, একজন পার্লামেন্টের একজন লোক, আপনি একজন যথেষ্ট বড় অ্যাডভোকেট, নিজের সম্মানটা মিনিমাম রাখার চেষ্টা করুন। আপনাকে এরপর লোকজন দেখলে মানে থুতু দিতেও লজ্জা পাবে। আমি তো আপনাকে বিন্দুমাত্র ইম্পর্টেন্স দিই না, আমার মনে হয় আপনাকে নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, যেটা আমার খুব বলার দরকার, অনুপ্রবেশকারীদের প্রতি এত প্রেম, একদম আমি ওটাতেই আসি। সেটা হচ্ছে পুলিশের একটা বড় রোল আছে এই মুহূর্তে, যেটা আমি একটু ইলাবোরেট করে বলছি। যখন শেখ শাহজাহান সন্দেশখালিতে যথেচ্ছাচারভাবে লোকের উপরে অত্যাচার করছে, মানুষকে বাইকে বেঁধে টানতে নিয়ে যাচ্ছে, তখন এক পদাধিকার মানে একজন উচ্চ পদস্থ কোনো এক পুলিশ কর্মী সেখানে দাঁড়িয়ে সেটাকে কভার আপ করার জন্য সেখানে দাঁড়িয়ে সেটাকে প্রোটেক্ট করছে। শুধু তাই নয়, এটা কিন্তু আমার কথা নয়, এটা পদ্মা দেবীর কথা। আমি বিভিন্ন শো চ্যানেলে মানে সংবাদ মাধ্যমের থ্রুতে আমি এটা জেনেছি, শুনেছি। এবং যখন তার কোনো উচ্চ পদাধিকার তাকে ফোন করে বলছেন যে কি ব্যাপারে, হোয়াট ইজ দ্য কন্ডিশন রাইট নাও ওখানকার সন্দেশখালী, তখন সেই পুলিশ কর্মী যে সেখানে উপস্থিত সে বলছে এভরিথিং ইজ নর্মাল, কোনো অসুবিধা নেই, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। যে পুলিশ কর্মী, সন্দেশখালী নিয়ে আলোচনা তো আমরা করছি নবনীতা, আমরা যদি ফিরি আমি আসছি ওটাতে, যে পুলিশ কর্মী রাস্তায় বসে থাকা শিক্ষক এবং যুবক যুবতীদের উপর লাঠি এবং লাথি দুটোই মারে, তাদের সেই পুলিশ কর্মীদের, সেই পুলিশ প্রশাসনের নিরাপত্তার মধ্যে কি করে বিএলও তথা টিএমসি কর্মীরা ধর্ণা বসতে পারে এবং ফোনে চার্জ দিতে পারে? আমি জানি না, আমার জানা নেই। আজকে 2206টি পুলিশ মন্ত্রীর মন্তব্য আমরা শোনাবো নবনীতা। আমি একটা স্পেসিফিক কোয়েশ্চেন করছি, আমার পুলিশ কাজ করবে কি করে? পুলিশ মন্ত্রী যখন নিজে বিচার ব্যবস্থাকে আক্রমণ করেন, যখন তিনি বলেন যে হাইকোর্ট নাকি বিজেপির মন্দির ইত্যাদি, নবনীতা আমি ওনার বাইকটা একবার শোনাতে চাই প্রত্যেকের কাছে আসার আগে, আমি কন্টিনিউ করতে দেবো। একবার যার কথা বলছিলেন নবনীতা একটু আগে, পুলিশের কথা, এবার পুলিশ মন্ত্রীর কথা আসি, তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনিয়ে দ্রুত ফিরছি আলোচনায়। শুনুন। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে
ব্যাস বিজেপি ফিল করলে বেল, অন্য কেউ ফিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ, বাট আই ক্যান এক্সপ্রেস সাম ওপিনিয়ন অ্যাবাউট দ্য ভার্ডিক্ট। কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। কিশোরের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ প্রত্যেকের কাছে যাবো যে এই অগ্নিবাণ নিয়ে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, অনুপ্রেরণার কল্যাণে কদর্য কল্যাণ, অনুপ্রেরণাটা কোথা থেকে আসছে এক্ষুনি দেখালাম। আমি সজলদার কাছে যাওয়ার আগে শেষ করো। যেটা বলছিলাম সেটা হচ্ছে অনুপ্রবেশকারী তো রয়েছে, সেটা তো না, অনুপ্রেরণাটা কোথা থেকে আসছে দেখালাম। আচ্ছা, আমি একটা জাস্ট লাইনে এটা শেষ করি। 2206টি পোলিং স্টেশনে যা ছিল ভোটার তালিকা অ্যাজ ইট ইজ গেছে, কোনো চেঞ্জ হয়নি, কেউ মরেনি, কেউ কোথাও যায়নি, সবাই বেঁচে আছে, কোনো নতুন কেউ জন্ম হয়নি, কিচ্ছু হয়নি। এটা সম্ভব? এটা কখনো সম্ভব? মানে একটা সুষ্ঠু পরিবেশ, এটা কখনো সম্ভব? 10% মারা যাবে এরকম একটা বেসিক জিনিস আছে। আরেকটা বিষয় বলি, হ্যাঁ আমি আসি সজলদা, আমি ছোট্ট করে উত্তরটা নিতে চাই। অনুপ্রেরণাটা কোথা থেকে আসছে? অনুপ্রেরণা দেখালাম, আমি আসছি আবার। অনুপ্রেরণা, আমি একটা কথা বলি, যেমন সূর্যের আলোকে সমস্ত গ্রহ উপগ্রহ আলোকিত হয়, সূর্যকে কেন্দ্র করে যেমন সব ঘুরে বেড়ায়, সেটা মমতার আলোকেই তো এরা আলোকিত, মমতাকে কেন্দ্র করেই তো এরা ঘুরে বেড়ায়। কল্যাণ ব্যানার্জি কাল রাইটলি বলেছেন, সঠিকভাবে বলেছেন যে মমতা না থাকলে কিচ্ছু থাকবে না। এটা তো কালকেই বলেছে। আবার অনুপ্রেরণা করতে হবে। তুমি একটু আগে বলছিলে যে এই রাজ্যে সিংহের বাচ্চা হয়, সিংহের বাচ্চা হয়, সিংহীর নয়, সিংহের বাচ্চা হয়, সেটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। তো এই রাজ্যে অনুপ্রেরণা করতে গিয়ে, আর আমি একটা কথা বলে যাবো, কখনো কাউকে এ করো না, হিট করো না। ওই যারা 2200 ওখানে আছে, এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য। সুযোগ পেলে ওখানে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দাও, অমর হয়ে যাবে তুমি, তুমি আর মরবে না। 2200 লোক, 2200 বুথ, 2200 বুথ মানে হচ্ছে প্রায় 20-22 লাখ লোক। হ্যাঁ, সেখানে তারা, এটাও কি অনুপ্রেরণা? না না, হ্যাঁ, আবার কি, গত 23 বছরে কেউ মরেনি, কারোর বিয়েও হয়নি। আচ্ছা বেশ, প্রিয়াঙ্কা কিছু একটা বল। প্রিয়াঙ্কা বলুন, এই অনুপ্রেরণার কদর্যতা এবং কদর্য কল্যাণ, এই একটা স্পেসিফিক লাইনে চলে আসছে এই পুরো ট্র্যাডিশনটা, অখিলগিরি হোক বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভাই, হ্যাঁ, এই দুঃসাহস যেটা আছে সেটা প্রেরণা পায় কোথায় থেকে? এরা নিজের মুখ থেকে বলেছে শুধু একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সেই পোস্টটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা শর্টে কথা বলছি যে কিছুদিন আগে আমরা শুনেছিলাম মালা রায় বলেছিলেন বিজেপি কাউন্সিলর মীনা পুরোহিতকে যে 2 মিনিট তুমি বাংলা সংস্কৃতি নিয়ে কথা বলে দেখাও তো বাংলা ভাষায়। আমি জিজ্ঞেস করতে চাই যে এটা কি বাংলার সংস্কৃতি? এই যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন জুডিশিয়ারির জন্য, এটা কি বাংলার সংস্কৃতি যে যদি কেউ ডিসেবিলিটি কারোর হয়, বা মানে জগদীপ ধনকরজির জন্য যা উনি বলছিলেন, এটা কি সংস্কৃতি শেখায় পশ্চিমবঙ্গর? অবশ্যই না, অবশ্যই না। বেশ, মণিশঙ্কর বাবু দেখুন, আমি একটা কথা বলছি যে কথাটা হচ্ছে কল্যাণদাকে নিয়ে। তো এই যে সন্ময়দা কথাগুলো বলছিল যে এই একজন অ্যাডভোকেট জুডিশিয়ারি কিছু করতে পারে না, জুডিশিয়ারির দুর্বলতা, অথচ দেখুন একজন জাজ CS কার্নান, তাকে জেলে যেতে হয়েছিল এসব কথা বলার জন্য, সেক্ষেত্রে কিন্তু সেটা করতে পেরেছিল। ধরুন আমি দুটো কথা বলবো, SIR নিয়ে কথা হচ্ছে, SIR নিয়ে যখন কথা হচ্ছে সব জায়গায় দেখবেন বিজেপির লোকেরা একটা কথা বলছে, এইবার তৃণমূল হারবে, এইবার তৃণমূল হারবে। আচ্ছা, SIRটা কি কোনো সরকারকে হারানোর জন্যে, কোনো দলকে হারানোর জন্য করা হয়েছিল? তাহলে এইটাকে কেন বেশি হাইলাইট করা হচ্ছে? এক, দুই হচ্ছে, দুই, আর বলতে দিন, আপনি বলবেন SIR CA এগুলো সম্পূর্ণ একটা আলাদা ব্যাপার। আইনজীবী হিসাবে আপনি সেই মিথ্যে কথাটা বলবেন না। জেনারেল পাবলিক, এই কদর্য ভাষার কারণটা কি? এটা কি দলকে জেতানোর অনুপ্রেরণা, দলকে জেতানোর জন্য এনথুসিয়াজম দেওয়া? যদি হয় সেটা তো জুডিশিয়ারি দেখবে। জুডিশিয়ারি যদি এক না, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় কেন দেখবেন না? আপনি আমায় বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কেন দেখবেন না? স্যার আপনি আমায় বলুন। আমি প্রথমেই বললাম, প্রিয়াঙ্কা দি আসছি, আপনি আমায় বলুন জুডিশিয়ারিকে অপমান করছেন, জুডিশিয়ারি যদি ক্ষমা করে দেয় মমতা
বন্দ্যোপাধ্যায় কেন থামাচ্ছেন না নিজের দলের সাংসদকে? আমি প্রথমেই বললাম জুডিশিয়ারি হচ্ছে যে লয়ের ইন্টারপ্রিটেশন এবং ডিসপিউটটাকে রিজলভ করা, লয়ের মধ্যে সেটা আছে কিনা। জুডিশিয়াল ডিপার্টমেন্ট যদি মনে করে যে কল্যাণদা কদর্য ভাষায় বলেনি, তুমি আমি বলে সেটা কি লাভ হবে? এক দুই আমি যেটা বলছি সেটা ভালো হবে তোমার উত্তর দিতে। সেটা হচ্ছে এই যে বলছে না যে যখন রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী বা মুসলিম যারা আসছে তাদেরকে রেড কার্পেট বিছিয়ে দেবো, যে এই কথাগুলো যখন বলছে, আমি বলছি একটা প্রিজনার্স অ্যাক্ট আছে 1949-এ হয়েছিল, যারা অনুপ্রবেশ করেছে তাদেরকে আমি ফরেনার্স অ্যাক্টে যদি ভাবি যে ফেরা লঙ্ঘন করে তারা এসছে, তাদেরকে আমি অ্যাকিউজড বলবো, বন্দি বলবো। তাহলে বন্দীদের জন্য একটা আলাদা আইন আছে, তারা কিভাবে থাকবে? আমি একটা সিম্পল কথা ফেরা করতে গেল না আমি না ফেরা করতে গেল ফরেন না ফেরা করতে গেল ফরেন যে রেগুলেশন আছে, ফরেন রেগুলেশন ফেরা আমি বুঝতে পারছি না, আমি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করব। আলাদা, আপনি লয়ার, আপনাকে ধরিয়ে দিচ্ছি, ফেরা আলাদা। না আবার বলছি, আপনি বুঝে গেছেন, আমি বুঝেছি, আর আপনাকে চাটবো না। শুনুন না, ফেরা আলাদা, ফেরা আলাদা, ফরেনার্স অ্যাক্ট আলাদা। আমি উত্তর পাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায় কেন কল্যাণ ব্যানার্জিকে থামাবেন না, যদি বিচারপতি কেন করছেন না, বিচার ব্যবস্থা, আরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন করছেন না? মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দেবো না, আমরা কাছে আমরাই হবে, ল্যাংড়া আমধরি হবে। মমতার দলে এগুলোই স্বাভাবিক। এটা দোষ দুর্বলতা বিচার ব্যবস্থা, এটা বিচার ব্যবস্থার সুমোটো মামলা করা উচিত ছিল। মনিদার সাথে আমি এই বিষয়ে একমত। এটা বিচার ব্যবস্থার এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত ছিল। একবার কোমরে দড়ি দিয়ে টেনে নিয়ে গেলে, দুবার কান ধরে ওঠবোস করে ছেড়ে দিলে, তারপর আর কারোর ক্ষমতা হবে না ভূভারতে এই ধরনের কাজ করে। কিন্তু বিচার ব্যবস্থা এগুলোকে ইগনোর করে। আমি তো সেটাই বলতে যাচ্ছি, আমাকে একবার সময় হাত তুলছেন। আমি আসি নবনীতা, এক সেকেন্ড আসি মণিশঙ্কর বাবু, আসি না কিশোর বলবে না, সুপ্রিম কোর্টের বিচারপতি বলবেন বুঝলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ যদি একদম সিরিয়ালি চলে আসে 30 সেকেন্ড সময় দাও, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন আটকান না? কারণ ওনার অনুপ্রেরণা। 30 সেকেন্ড। আমি একটা কথা বলি, জাস্টিস কৌশিক চন্দ্রের বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 লক্ষ টাকা ফাইন করেছিলেন। কিশোরায় আজকের আলোচনায় এটা আসা উচিত ছিল। সেই 5 লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত লিগ্যাল এইড সার্ভিসকে দিয়েছিলেন কিনা, কি কারণে তাকে 5 লক্ষ টাকা ফাইন করা হয়েছিল, আজকে আমরা আলোচনার মধ্যে আনি। আসলে জুডিশিয়ারকে আন্ডারমাইন করার মধ্যে না একটা বেনিফিট আছে। বেনিফিটটা কি বলতো? মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোট ব্যাংকটা বা তৃণমূলের যে ভোট ব্যাংকটা, একটু কম পড়াশোনা জানা লোকজন, তাদের কাছে যদি জুডিশিয়ারির মাহাত্ম্যটাকে ছোট করে দেওয়া যায়, এখনো গ্রামের প্রান্তিক মানুষ কিছু হলে বলে যে আমরা আদালতে যাব, সেই আদালতে যদি আস্থাটাকে যদি নড়িয়ে দেওয়া যায়। প্রত্যেকের কাছে আসবো। কিশোর অগ্নিবাণের আজকের ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে, প্রত্যেকের কাছে যাওয়ার আগে আজকের ব্রহ্মাস্ত্র। মানুষ তৃণমূলের কদর্যতা চিনে গিয়েছে, ট্র্যাডিশন বুঝে গিয়েছে, এবং সেই কারণে যেহেতু মানুষ কদর্যতা চিনে গিয়েছে, তাই আমার ব্রহ্মাস্ত্র পণ করছে জনতা 26-এ বিরোধী দলে, বিরোধী আসনে বসবেন মমতা। এটাই কি জনতা এই মুহূর্তে ভার্ডিক্ট দিতে চলেছেন? তাই এই পাগলামি চলছে। প্রত্যেকের কাছে যাবো, 30 সেকেন্ড করে শুরু করবো প্রিয়াঙ্কাকে দিয়ে। আসি নবনীতা, 30 সেকেন্ড প্রিয়াঙ্কা। দেখুন না, এখনই এদের অবস্থা এত খারাপ হয়ে গেছে। বলছি এসআই এর জন্য কেন বলছেন যে তৃণমূল হেরে যাবে? আরে 101% হারবে। কেন? যাদেরকে দুধের গরুদেরকে এখানে ঢুকিয়ে জামাইয়ের মতন পচেছেন, তাদেরকে তাড়ানোর জন্য এসআইআর আছে। আপনি ঠিকই বুঝেছেন, আমি স্পষ্ট আপনার মুখের উপরে বলছি, এই রোহিঙ্গাদেরকে তাড়ানোর জন্য এসআইআর আছে। আপনার ভালো লাগে তো সেই হিসাবে শুনুন, খারাপ লাগে তো সেই হিসাবে শুনুন। এই আপনাদের জামাইদেরকে আর এখানে আমরা থাকতে দিব না। বেশ, ফিরবো মণিশঙ্কর উত্তর। 30 সেকেন্ড। আমি বলছি, আমি যেটা বলতে চাইছিলাম যে এসআইআরটা আমরা সবাই সমর্থন করি। কেন না, প্রকৃত ভোটারদের নামটা যেন ভোটার লিস্টে থাকে, কিন্তু সেখানে এসআইআর করা হয়েছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য। যদি হয় সেটা ভুল হবে। আর দ্বিতীয় কথা আমি বলবো যে দেখুন, যে আমাদের আরেকজন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির পরে রিটায়ার্ড হয়েছিল চিত্তরঞ্জন দাস, তিনি যখন রিটায়ার্ডের শেষ দিনে তখন বলছিল আমি না আরএসএসের সমর্থক। তার মানে এটা যেটা ট্রেন্ড হয়ে যায় যে একটা জজের পদ থেকে যাওয়ার পরে আমি কোনো একটা পলিটিক্যাল পার্টিতে আমি যোগ দেব, তাহলে মনেই হয় যে তিনি মোটিভেটেড হয়ে তিনি জাজশিপটা করেন। এবং শেষ কথা আমি বলবো যে যেগুলো পলিটিক্যাল ইস্যুর সঙ্গে যে সকল ডিসপিউটগুলো মানে বিচার ব্যবস্থার মধ্যে থাকে, সেইগুলোকে যেমন গুরুত্ব দেওয়া উচিত, তার সঙ্গেও যে লোকটা পেনশন পাচ্ছে না, যে লোকটা চাকরি পাচ্ছে না, যাদের বিচ্ছেদের মামলা চলছে, সমান গুরুত্ব দেওয়া উচিত। আমি স্পেসিফিক টপিকে থাকতে বলবো প্রত্যেককে। আসি নবনীতা, বলুন সজল। জনতা পণ করেছেন 26-এ বিরোধী আসনে বসবেন মমতা। উত্তর বলছি,
প্রথম কথা হচ্ছে আজকে বলছেন এই এসআইআর সমর্থন করছি। আপনার নেত্রী তো মাসখানেক আগে বলেছিলেন যে প্রাণ থাকতে এসআইআর হতে দেব না। প্রাণ আছে, এসআইআর হয়ে গেছে, সেটা অন্য কথা। হ্যাঁ, এরমভাবে কাগজটা ধরেছিলেন, না এরমভাবে কাগজটা ধরে দেখিয়েছিলেন যে আমি এসআইআর ফর্মটা নিলাম। না উনি কয়েকশো বার বলেছেন, ওয়াকফ নিয়ে বলেছেন প্রাণ থাকতে, দাঁড়ান না, উনি 26,000 চাকরির ক্ষেত্রে বলেছিলেন প্রাণ থাকতে। প্রাণটা যে কেন তাও রয়ে গেছে সেটা আমি বলতে পারবো, নিশ্চয়ই থাকুন উনি, আমার তার নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু এই যে এসআইআরকে সমর্থন করছি না, সমর্থন করছেন না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তাই ঠেলায় পড়ে এগুলো করছেন। যেমন আজকে আপনি ওয়াকফও মেনে নিয়েছেন। আমি আপনাকে একটা কথা বলি, যে আপনি বলছেন যে কাউকে জেতানোর জন্য কি কাউকে হারানোর জন্য, বলুন আপনাদের হারানোর জন্য এসআইআর, না এক লাইনে, এসআইআর কোন ব্যবস্থাটা চালু করা হয়েছে আপনাদের হারানোর জন্য? বরঞ্চ আপনি গণতান্ত্রিক ব্যবস্থাকে হারিয়ে আপনি মৃত মানুষকে বাঁচিয়ে রাখতে চাইছেন। এটা যদি হয়, এটা তো ভারতবর্ষের জন্য লজ্জা। একটা রাজনৈতিক দল এই রিপোর্টগুলো যখন ভারতবর্ষে অন্য জায়গার লোকেরা দেখবে, তখন আপনাদের কি বলবে? আমরা 2200 বুথ নিয়ে আলোচনা করছি, আরো 2000 বুথ আছে যেখানে 1 থেকে 10 অবধি মানুষের মৃত্যু বা চলে যাওয়ার সংখ্যা রয়েছে, যেটা ইম্পসিবল। এবং এর 80% হচ্ছে দক্ষিণ 24 পরগনা। মানে ভাইপো নিজের জায়গাটা বাঁচাতে এত টলমল করছে। নবনীতা 30 সেকেন্ড। বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে একটা প্রেসে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকে আমাদের কারুর কোনো চিন্তা নেই, আমরা একদম সেফ জোনে আছি, আমাদের কারুর কোনো ভাবনা চিন্তা নেই। আমার মনে হয় এটাই অনুপ্রেরণা, একদম বেসিক জায়গা যেখান থেকে উনি এই কথাগুলো বলার স্পর্ধা পান। আচ্ছা, এসআইআর যদি সত্যিই ঠিকঠাক হয়, তাহলে 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় থাকবেন কি থাকবেন না সেটা তো জনগণ বিচার করবে। কিন্তু এসআইআর ঠিক করে হচ্ছে তো, এই প্রশ্নটা কিন্তু রয়ে যাচ্ছে। কারণ বিএলওদের একদম বেসিক কাজ যেটা বিএলওরা করছেন, তাদের মধ্যে কিন্তু তৃণমূল এবং তৃণমূল কর্মীদের বহু অংশে লোকজন রয়েছে যারা এসআইআর কাজটা সুষ্ঠুভাবে হতে দিচ্ছেন না বা হতে সাহায্য করছেনও না। যারা বিএলও সেজে বসে আছেন তাদের প্রচুর রয়েছেন যারা তৃণমূল কর্মী, যারা প্রপারলি এসআইআর কাজটা হতে দিচ্ছেন না। তো প্রপার যদি এসআইআর কাজটা না হয়, বিএলওদের কাজটা না করে, মানুষ বুঝে গিয়েছেন উনি বিরোধী দলে বসবেন, তাই জন্যই পাগলামিটা চলছে। সন্ময়দা আমার প্রশ্ন হচ্ছে, ওরাও বুঝে গিয়ে, মানে তৃণমূল কংগ্রেস কি বুঝে গিয়েছে যে আর চান্স নেই কোনো, তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে প্রেসিডেন্ট থেকে কাউকে বাদ দেওয়া হচ্ছে না? এই কদর্যতার পেছনে রহস্যটা বুঝতে চাইছি স্যার। দেখো কৃষ্ণা, এতে কোনো রহস্য নেই। একটা খুব সিম্পল ম্যাথমেটিক্স বাংলার মানুষকে বুঝতে হবে। এই মহিলাকে নবান্ন থেকে সরাতেই হবে। জুডিশিয়ারিকে আক্রমণ কেন জানো তো? আমি তোমাকে বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে 32,000 চাকরির রায়টা পেন্ডিং, এই মুহূর্তে দাঁড়িয়ে ডিএ মামলার রায়টা পেন্ডিং, এই মুহূর্তে দাঁড়িয়ে SLST হাইকোর্টে জাস্টিস অমিতা সিনহার ঘরে পেন্ডিং, এই মুহূর্তে দাঁড়িয়ে জিটিএ দুর্নীতি পেন্ডিং, এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গ্রুপ সি গ্রুপ ডি কন্টেন্ট মামলা পেন্ডিং, এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর মামলাতে আদালতে হারছে মমতা বন্দ্যোপাধ্যায়। বোঝা যাচ্ছে ওয়াকফ মামলায় জিততে পারলেন না, সামনে ওবিসি মামলা, একাধিক মামলায় জেরবার হয়ে রয়েছে একটা সরকার। ফলত আলটিমেটলি আদালতকে আক্রমণ করো, আদালতের মান সম্মান মর্যাদা গ্রামীণ মানুষের ভোট ব্যাংকের মধ্যে। কিন্তু তার তো ব্যবস্থা হতে হবে, তার জন্য তো শাস্তি হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কিছু করবেন না। কিন্তু তৃণমূল চলছে, সলিউশন একটাই, কিন্তু এই মহিলাকে নবান্নের 14 তলা থেকে 2026-এর নির্বাচনের সময় সরাতেই হবে। দ্যাট ইজ দ্য আলটিমেট সলিউশন। আমি প্রিয়াঙ্কার কাছে একবার যাব। ম্যাডাম আসি, সন্ময়দা। প্রিয়াঙ্কা, আমার সিম্পল প্রশ্ন, কেউ এই কাজগুলো করে, এই কথাগুলো বলে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন? আইনি ব্যবস্থা নয় কেন? প্রধান বিচারপতির বিরুদ্ধে আমি যদি এখন কিছু একটা বলি, আমায় তো ধরে নিয়ে যাবে পুলিশ। কেন ব্যবস্থা নয় আইনি? প্রিয়াঙ্কা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি প্রশ্ন করছি, আপনি যদি প্রধান বিচারপতির বিরুদ্ধে এরকম শব্দ ব্যবহার করি, আমার বিরুদ্ধে কন্টেম্পট অফ কেস হবে, আমায় অ্যারেস্ট করা হবে। কল্যাণ ব্যানার্জিকে নয় কেন? কোন সাহসে, কোন স্পেশাল পাওয়ার আছে ওনার? পাওয়ারের কথা না, দেখুন কিছুক্ষণ আগে সন্ময়দা বললেন না যে বারবার এগুলো হওয়ার পরেও কোর্ট কিন্তু মানে কোনো অ্যাকশন না নিয়ে ক্ষমা করে যাচ্ছে। কোর্টও বুঝে নিয়েছে। দেখুন, যে এই ধরনের যারা মানে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছে, যে ধরনের কথা বলছে, তার থেকে তাদের মানসিক এখনকার মানে যে মাইন্ডসেট আছে সেটাতে কোর্টও বুঝতে পারছে। তো এই ধরনের লোকদের অ্যারেস্ট করে আর কি করবে কোর্ট?
আমি একদম 10 সেকেন্ড করে দেব, আমার সময় একদম শেষ। মণিশঙ্কর বাবুকে লাস্ট কমেন্ট বলতে হবে। প্রথমে মণিশঙ্কর বাবু 10 সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় কেন ব্যবস্থা নেন না? উনি বিরোধী আসরে বসার প্রস্তুতি নিচ্ছেন, মানুষের মেজাজ বুঝে গিয়েছেন। 10 সেকেন্ড বলছি, জুডিশিয়ারি যদি স্ট্রং না হয়, মানে সমাজটা ব্যালেন্সে আনার অনেক ক্ষেত্রে জুডিশিয়ারির অনেক মানে অবদান থাকে। যে লোকটা জুতো ছুড়োর ঘটনা ঘটলো প্রধান বিচারপতির ওখানে সুপ্রিম কোর্টে, তার বিরুদ্ধে কি হলো? ক্ষমা করে দিল তো। কল্যাণদা যেটা বলেছে সেটা খারাপ কথা, তার থেকেও তো বড় ব্যাপার হচ্ছে যে জুতো ছুড়ার ঘটনা ঘটেছে, কিছুই হয় না। তার জুডিশিয়ারি যদি এই পর্যায়ে যায়, কারণ তারা জানে, তাদের লেখনাটা নিশ্চয়ই জানে যে তার বিরুদ্ধে কিছু কথা বলতে হলে অভিজিৎ গাঙ্গুলির মতো দেবাংশু এত কথা বলো, দেবাংশুর বিরুদ্ধে কিছু বলতে পারেনি, কারণ তার জানে যে করতে গেলে তার আসল ব্যাপারটা বেরিয়ে আসবে। জুডিশিয়ারিকে স্ট্রং হতে হবে, স্ট্রং হতে হবে। বুঝলাম, জুডিশিয়ারিকে স্ট্রং হতে হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা বেশ, উনি কোন ব্যবস্থা নেন? উত্তর আমি আগেও দিয়ে দিয়েছি। উনি কি বিরোধী আসনে বসার প্রস্তুতি নিচ্ছেন? না, এটা উনি বিরোধীও হতে পারবেন না, উনি বিধানসভায় যেতে পারবেন না। আপনি মিলিয়ে নেবেন, আজকের কথাটা রেকর্ডে রাখুন। উনি এবারের নির্বাচনে নির্বাচিত হতে পারবেন না। ওনার দলের অন্য কেউ হতে পারে বিরোধী, কিন্তু উনি হতে পারবেন না। আর সরকার পাল্টে গেলে উনি আর ওই করে আপনার বাই ইলেকশন করে উনি জিতে আসতে পারবেন না। জুতোটা কে ছুঁড়েছিল? এক সেকেন্ড, জুতোটা কে ছুঁড়েছিল? একজন সাধারণ মানুষ যদি অন্যায় করে তাকে ক্ষমা করা যায়, কিন্তু একজন সাংসদ, একজন কিন্তু আমরা ঠিক, কিন্তু সামাজিকভাবে একজন সাংসদের দায়বদ্ধতা এখানে আমার শেষ করতে হচ্ছে। সজল ঘোষ, মণিশঙ্কর চ্যাটার্জি, নবনীতা চ্যাটার্জি, সন্ময় ব্যানার্জি, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ধন্যবাদ। আমি এই বলে শেষ করছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসলে যার অনুপ্রেরণায় করছেন, তিনি কি বিরোধী আসনে বসার প্রস্তুতি নিচ্ছেন? কারণ বুঝে গিয়েছেন মানুষের ভোট তো পাওয়া যাবে না, অনুপ্রবেশকারীদের ভোটটা পাওয়া যেত, তাদের বিরুদ্ধেও সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দিচ্ছেন। মানুষ কি এবার পণ করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী আসনে বসিয়েই ছাড়বেন? 26-এর ভোটে দেখা যাবে। রিপাবলিক বাংলা থেকে টানা নজর রাখবো। ছোট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এসআইআর নিয়ে বড় ব্রেকিং নিয়ে ফিরছি, নজর থাকুক। ব্রেকিং নিউজ, কিশোর অগ্নিবাণে গতকাল দেখিয়েছিলাম কিভাবে 2208টি বুথে ভোটার তালিকায় মৃতের সংখ্যা ছিল না, 24 ঘন্টার মধ্যে মৃত ভোটারের সংখ্যায় হেরফের। মৃত ভোটারের সংখ্যা বেড়ে হলো 22,28,000। কমিশন রিপোর্ট চাইতেই হঠাৎ করে হু করে বাড়ছে মৃতের সংখ্যা। দক্ষিণ কলকাতায় সবচেয়ে বেশি ভোটার, দক্ষিণ কলকাতায় মৃত ভোটারের সংখ্যা হচ্ছে 6.91 ও 6.6% বাড়ল মৃত ভোটার কলকাতায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গতকাল যেখানে মৃত ভোটারের সংখ্যা ছিল 0 2208টি বুথে, রিপোর্ট চাইতেই, কমিশন রিপোর্ট চাইতেই সেই সংখ্যা হু করে বেড়ে গেল, হয়ে গেল 22,28,000 মৃত ভোটারের সংখ্যা। এই রিপোর্ট খতিয়ে দেখবেন পর্যবেক্ষক। রিপোর্ট চাইতেই হঠাৎ করে মৃত ভোটারের সংখ্যা হু করে বাড়লো। রিপাবলিক বাংলা সেই খবর করেছিল প্রথম গতকাল। আমরা টানা দেখিয়েছি কিভাবে 2208টি বুথে কোনো মৃত ভোটারের সংখ্যা ছিল না। এবার কমিশন রিপোর্ট চাওয়ার পরেই রিপোর্টে দেখা গেল মৃত ভোটারের সংখ্যা বেড়ে 22,28,000 হয়েছে। এবং সেই মৃত ভোটারের সংখ্যা, সেই রিপোর্ট দেখবে পর্যবেক্ষক। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।